আসসালামু আলাইকুম। বাংলা ফার্স্ট পেপার রিভিশন ক্লাসে সবাইকে আবারও স্বাগতম। যতটুকু অংশ বাকি ছিল আমরা সেই অংশ থেকে শুরু করবো ইনশাল্লাহ। সবাই একটু ক্লাসটি শেয়ার করে দিন এবং ফ্রেন্ডদের মেনশন করে দিন। এখন আমরা বাকি অংশটা ইনশাল্লাহ শেষ করে দিব। গদ্য পদ্য, গদ্য তো শেষ করেছি, পদ্য প্লাস নাটক উপন্যাস। হ্যাঁ, সবাই একটু কষ্ট করে 1 মিনিটের মধ্যে শেয়ার করে দিই এবং সবাই ফ্রেন্ডদের মেনশন করে দিন। সবাই একটু তাড়াতাড়ি আসি। ওকে, আমরা এখন 18 বছর বয়স থেকে শুরু করব, ঠিক আছে? সবাই একটু ফ্রেন্ডদের মেনশন করে দিন আর শেয়ার করে দিন। আচ্ছা, 18 বছর বয়স। 18 বছর বয়স এই কবিতায় সুকান্ত ভট্টাচার্য সুকান্ত ভট্টাচার্য 18 বছর বয়সের ইতিবাচক আর নেতিবাচক দিকগুলো বর্ণনা করেছেন। সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায়। ছাড়পত্র তার বিখ্যাত কাব্যগ্রন্থ, যেটা 1948 সালে প্রকাশিত হয়েছিল। তিনি দৈনিক স্বাধীনতা পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। মাত্র 21 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। এর মূল ভাব: বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্য ফুটে উঠেছে ন্যায় অন্যায় বিচার করে ন্যায়বোধের পক্ষে মতামত ব্যক্ত করতে পারবে। মূলভাবে কি? বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্য ফুটে উঠেছে ন্যায় অন্যায় বিচার করে ন্যায়বোধের পক্ষে মতামত ব্যক্ত করতে পারবে। 18 বছর বয়স, এখানে 18 বছর বয়সে মানুষ কৈশোর থেকে যৌবনে পদার্পণ করে। যৌবনের যেমন ইতিবাচক দিক রয়েছে, তেমনি এর নেতিবাচক দিক রয়েছে। যৌবনের নেতিবাচক দিকগুলো কি কি? নেতিবাচক দিকগুলো হচ্ছে আপনার নেতিবাচক দিকগুলোর প্রতি অনেকে আসক্তি হয়ে অনেকেই সুন্দর জীবন ধ্বংসের দিকে ঠেলে দেয়। যেমন মাদকাসক্তি, প্রেমে ব্যর্থ, অন্যায়, এসব কাজে আপনার যৌবনের নেতিবাচক দিক রয়েছে। সমাজ জীবনের নানা বিকার, অসুস্থতা এবং সর্বনাশের অভিঘাতে এরা হয়ে উঠতে পারে ভয়ঙ্কর। যেমন কিশোর গ্যাং, কিশোর গ্যাংয়ের কথা আমরা বলতে পারি এরা আমাদের সমাজের জন্য ভয়ঙ্কর। ওয়ালাইকুম আসসালাম। অন্যদিকে ইতিবাচক দিক কোনগুলো দেখেন? ইতিবাচক দিক হচ্ছে এই বয়সে তরুণরা অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য প্রস্তুত থাকে। তারা হয়ে ওঠে প্রতিবাদী, সাহসী, যৌবনের দুর্বার গতিতে এগিয়ে চলে। নিজের রক্ত দিয়ে এরা বিজয়ের পতাকা ছিনিয়ে আনে। 18 বছর বয়সে তারা নিজের রক্ত দিয়ে তারা বিজয়ের পতাকা ছিনিয়ে আনে। 18 বছর বয়সের ইতিবাচক দিক। এছাড়া 18 বছর বয়সের আরো কিছু বিষয় আছে। স্থবিরতা, নিশ্চলতা, জরাজীর্ণতা পরিহার করে দুর্বার গতিতে এগিয়ে যায় প্রগতির পথে।
আত্মত্যাগের মহান মন্ত্রে উজ্জীবিত হয়ে আঘাত সংঘাতের মধ্যে রক্ত শপথ নিয়ে ঝাঁপিয়ে পড়ে এই 18 বছর বয়সের তরুণ তরুণেরা। সত্য, সুন্দর ও ন্যায় প্রতিষ্ঠায় তারা তৎপর হয়। এ সকল ইতিবাচক বৈশিষ্ট্যের জন্য কবি সুকান্ত ভট্টাচার্য প্রত্যাশা করেছেন নানা সমস্যা পীড়িত দেশে তারুণ্য ও জাতীয় জীবনের চালিকা শক্তি হয়ে দাঁড়ায়। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। পুরা কবিতার একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এটা যে কবি সুকান্ত ভট্টাচার্য প্রত্যাশা করেছেন নানা সমস্যা পীড়িত দেশে, এই আমাদের এই বাংলাদেশে তারুণ্য ও জাতীয় জীবনের চালিকা শক্তি হয়ে দাঁড়ায়। যেন আমাদের এই বাংলাদেশে 18 বছরের বয়সের ইতিবাচক দিকটা যেন দেশের চালিকা শক্তি হয়ে যায়। এখান থেকে প্রশ্ন আসবে 18 বছর বয়সের নেতিবাচক দিকগুলো, আবার আসবে 18 বছর বয়সের ইতিবাচক দিকগুলো, আবার আসবে দেশের অগ্রগতি ও কল্যাণের 18 বছরে যেন ইতিবাচক ভূমিকা রাখে। এখান থেকে প্রশ্ন আসবে। যেমন আপনাদের আমাদের মতো অনেক শিক্ষার্থীরা দেখা যায় কি আপনার কি করতেছে, পড়াশোনা বাদ দিয়ে নেশা করতেছে, তারপরে হচ্ছে মাদকাসক্তি, তারপরে দেখা যাচ্ছে যে রাস্তাঘাটে ভাঙচুর করে, চুরি ছিনতাইয়ের কাজ করে। আবার এই বয়সেরই অনেকেরা অনেক সফল হচ্ছে, তারা তাদের সমাজের মধ্যে খুব না মানে মানে প্রতিবাদী, তারপরে হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, রক্তদান করে। এতে আমাদের 18 বছর বয়সের ইতিবাচক দিক ফুটে ওঠে। আচ্ছা, এরপরে আমরা আসি এখান থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেখান থেকে এমসিকিউ এবং সিকিউ আসতে পারে। আকাল সুকান্ত ভট্টাচার্যের কোন ধরনের রচনা কাব্যগ্রন্থ? আকাল হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের একটা কাব্যগ্রন্থ। 18 বছর বয়স পদাঘাতে কি ভাঙতে চায়? 18 বছর বয়স পদাঘাতে মানে পা দিয়ে পাথর বাধা ভাঙতে চায়, মানে তারা কোনো কিছু ভয় পায় না, কোনো ভয় নাই তাদের অন্তরে, ঠিক আছে? পাথর সমান বাধা ভাঙতে চান। ওই যে তাদের বেশি আবেগী, ইমোশনাল, তারা ভবিষ্যৎ কিছু ভাবে না, একদম যা আছে সামনে সব ভেঙে চুরে ফেলবে। 18 বছর বয়স কবিতাটি কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। আমাদের সোনার তরীটাও মাত্রাবৃত্ত ছন্দে রচিত, অর্থাৎ মিল আছে, লাইনগুলোর মধ্যে মিল থাকে। এ বয়স জানে রক্তদানের পুণ্য বলতে বোঝানো হয়েছে কি? এ বয়সে শুভ, কল্যাণ ও সুন্দরের জন্য রক্তদান করে। এ বয়স শুভ, কল্যাণ ও সুন্দরের জন্য রক্তদান করে। রক্তদান করা ভালো, আপনারা অনেকেই রক্তদান করেন, অবশ্যই এটা এতে মানুষের উপকার হয়। এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে বলতে বোঝানো হয়েছে জীবনের ঝুঁকি। অনেকে 18 বছর বয়সে কানের মধ্যে কুমন্ত্রণা দেয়, যেটা আপনি গ্রহণ করার মাধ্যমে নিজের জীবনটাকে প্লাস পরিবারের জীবনটাকে এবং সমাজের জীবনটাকে ধ্বংস করে ফেলবেন। 18 বছর ভয়ঙ্কর কেন? কারণ এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর, প্রাণে অসহ্য যন্ত্রণা হয়। ওই যে যদি ঠিকমতো দুর্যোগে হাল ঠিকমতো ধরতে না পারেন, তাহলে তো জীবনে অনেক যন্ত্রণা, অনেকে দেখেন না, অনেক ছেলেমেয়েরা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায়, বিষণ্ণ রোগে আক্রান্ত হয়, কারোর সাথে কথা বলে না, এটা হচ্ছে রোগ। সহস্র প্রাণ ক্ষতবিক্ষত হয় জীবনের লক্ষ্য ঠিক থাকে না বলে, তারা জীবনের লক্ষ্যটাকে ঠিক রাখতে পারে না, এই কারণে সহস্র প্রাণ ক্ষতবিক্ষত হয়। 18 বছর বয়স দুঃসহ কেন? এটা দুঃসহ কারণ এখানে স্পর্ধায় নেয় তারা মাথা তোলবার ঝুঁকি, এটা হচ্ছে দুঃসহ বছর। 18 বছর বয়সে প্রাণ তীব্র, প্রখর এবং ঝুঁকিপূর্ণ। কবির প্রত্যাশা এ দেশের বুকে 18 আসুক নেমে, এ দেশের বুকে 18 আসুক নেমে। 18 বছর বয়স কি জানে? রক্তদানের পুণ্যের কথা জানে, কিন্তু জানে না কি? 18 বছর বয়স জানে না কাদা, 18 বছর বয়স জানে রক্তদানের পুণ্য। 18 বছর বয়স বিপদের মুখে কি? বিপদের মুখে এরা অগ্রণী, সবার আগে ভূমিকা পালন করে। 18 বছর বয়স কিসে বাঁচে? দুর্যোগে আর ঝড়ে বাঁচে, কারণ এরা তো সবকিছু সবার আগে থাকে,
18 বছর বয়সে দুর্যোগে আর ঝড়ে তারা বাঁচে। 18 বছর বয়সে কি আসে? অবিশ্রান্ত। 18 বছর বয়সে আঘাত আসে, অবিশ্রান্ত আঘাত আসে, অনেক আঘাত আসতে পারে। কারণ কারো লক্ষ্য দীর্ঘস্বাস্থ্য, এই কারণে। সুকান্ত ভট্টাচার্য তার কাব্যে একাত্মতা ঘোষণা করেছেন বিপ্লব ও মুক্তির পক্ষে। সুকান্ত ভট্টাচার্য তার কাব্যে একাত্মতা ঘোষণা করেছেন কিভাবে? বিপ্লব ও মুক্তির পক্ষে। সুকান্ত ভট্টাচার্য ফ্যাসিবিরোধী লেখক শিল্পী সঙ্গীর পক্ষে কি কাব্যগ্রন্থ রচনা করছেন? সেটা হচ্ছে আকাল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সুকান্ত ভট্টাচার্য ফ্যাসি বিরোধী লেখক শিল্পী সঙ্গের পক্ষে তিনি আকাল নামক একটা কাব্যগ্রন্থ রচনা করেছিলেন। 18 বছর বয়স বেদনায় থরথর কাঁপে কেন? কারণ অজস্র ব্যর্থতার দীর্ঘশ্বাসে। 18 বছর বয়স বেদনায় থরথর কাঁপে কারণ অজস্র ব্যর্থতার দীর্ঘশ্বাসে। আপনাদের অনেকেই আছে জীবনে ব্যর্থ হয়ে তারা ঘরের মধ্যে কলের কোনায় শুয়ে থাকে, বসে থাকে, মনমরা হয়ে থাকে, এগুলোর কথাই বলছে। হ্যাঁ, এই জন্য তাজা তাজা প্রাণে যন্ত্রণা হয়, অসহ্য যন্ত্রণা। 18 বছর বয়স পথে প্রান্তরে বহু কি ফোটায়, বহু কি ছোটায়, এটা হবে তুফান ছোটায়। সবচেয়ে কম বয়সে মৃত্যুবরণকারী কবিকে? সুকান্ত ভট্টাচার্য। মাত্র 21 বছর বয়সে তিনি মারা গিয়েছেন। খুবই দুঃখজনক, মাত্র 21 বছর বয়সে তিনি মারা গেছেন। এই 21 বছরে তিনি এত কিছু লিখে গেছেন। ক্লাস 6, 7, 5, 8, 9, 10, 11, 12 অনেক লিখে গেছেন, যা আসলে একজন মানুষের পক্ষে অসম্ভব বলা যায়। আচ্ছা, তারপরে আমরা আসি ফেব্রুয়ারি 1969। ফেব্রুয়ারি 1969 শামসুর রহমানের জন্ম 1929 সালের 23শে অক্টোবর। কোথায়? 1929 সালের 23শে অক্টোবর। দৈনিক মর্নিং নিউজ এ সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। রাষ্ট্রভাষা আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলনের প্রতি অকুণ্ঠ সমর্থন তার কবিতাকে করেছে অনন্য বৈশিষ্ট্যমণ্ডিত। ঠিক আছে, কি কি? রাষ্ট্রভাষা আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলনের প্রতি অকুণ্ঠ সমর্থন তার কবিতাকে করেছে অনন্য বৈশিষ্ট্য মণ্ডিত। এটার মূল ভাব কি? ফেব্রুয়ারি 1969 এই কবিতার মূল ভাবটা কি? ভাষা আন্দোলনের চেতনায় দেশপ্রেম জাতীয়তাবোধ সমুন্নত রাখা। ভাষা আন্দোলনের চেতনায় দেশপ্রেম জাতীয়তাবোধ সমুন্নত রাখা। সারাংশ: ফেব্রুয়ারি 1969 কবিতাটি দেশপ্রেম, গণজাগরণ ও সংগ্রামী চেতনার কবিতা। ফেব্রুয়ারি 1969 কবিতাটি দেশপ্রেম, গণজাগরণ ও সংগ্রামী চেতনার কবিতা। পাকিস্তানি শাসক গোষ্ঠীর নির্মম অত্যাচার ও নিপীড়ন থেকে মুক্ত হতে বাংলার মানুষের প্রতিবাদী মনোভাব প্রকাশ পেয়েছে এই কবিতায়। ভালো করে দেখেন যে পাকিস্তানি শাসক গোষ্ঠীর নির্মম অত্যাচার ও নিপীড়ন থেকে মুক্ত হতে বাংলার মানুষের প্রতিবাদী মনোভাব প্রকাশ পেয়েছে এই কবিতায়। এছাড়া আরো দেখেন, মানে এই কবিতার মূল বিষয়টা 1952 সালের ভাষা শহীদদের আত্মত্যাগ 1969 সালের বাঙালির প্রেরণার উৎস। 1969 সালে এসে 1952 সালের ফেব্রুয়ারিকে স্মরণ করা হয়েছে সংগ্রামী ভাষা আন্দোলনের চেতনাকে তুলে ধরার জন্য। মানে একটু বলি বিষয়টা, যে 1952 সালে ভাষা আন্দোলন হয়েছিল, ওই চেতনাটা আমাদের মধ্যে ছিল, যা আমরা আন্দোলন করে সংগ্রাম করে জয় ছিনিয়ে আনি। 1969 গণ অভ্যুত্থানে আমাদের ওই যে পাকিস্তানিরা আমাদের উপর অত্যাচার নির্যাতন করতে করতে, আমাদের উপর অন্যায় অবিচার করতে করতে, সেটা একটা গণ অভ্যুত্থানের রূপ নিছিল 1969 সালের দিকে। আর এই 1969 সালে মানুষ এই ভাষা আন্দোলন থেকে অনুপ্রেরণা নিয়ে তারা দলে দলে শ্রমিক, কৃষক, সব শ্রেণীর মানুষ একত্রিত হয়েছে, এই গণ অভ্যুত্থান ঘটিয়েছে। জাতিগত শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে তৎকালীন সময়ে এদেশের মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে, আর এরই ফলে 1969 সালে সূচনা হয়েছিল গণ আন্দোলনের।
কবিতাটিতে সেই গণজাগরণের পটভূমিতেই রচিত হয়েছে। প্রত্যন্ত গ্রাম, হাট বাজার, স্কুল কলেজ ও কারখানা থেকে অসংখ্য মানুষ জড়ো হয় ঢাকার রাজপথে। বাঙালির এই প্রতিবাদ ও আন্দোলনের বাঙালির এই প্রতিবাদ ও আন্দোলনের প্রেরণা পেয়েছিল ভাষা আন্দোলনে সালাম, বরকত, রফিকদের আত্মত্যাগের কারণে। সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে 1969 সালে এদেশের জনগণ স্বৈরাচারী শাসকদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। ঠিক আছে। আর মাতৃভাষার জন্য প্রাণদান তাদের সাহস ও শক্তি জুগিয়েছে। মাতৃভাষার জন্য 1952 সালে যে প্রাণদান করছিল, সেই সাহস ও শক্তি জুগিয়েছে। ফেব্রুয়ারি 1969 কবিতায় 71 সালের কোনো ঘটনা আনা যাবে না, এখানে আনবেন 52 সাল থেকে আপনার 69 সাল পর্যন্ত ঘটনাগুলি। বুঝতে পারছেন? 52 সালের ভাষা আন্দোলন 69 সালে যে গণ অভ্যুত্থানে রূপ নিছিল, তার চেতনাটা কাজ করেছিল। আর এখানে গণ অভ্যুত্থানের বিষয়টা কি প্রকাশ পেয়েছে, যে অন্যায় অবিচারের বিরুদ্ধে একটা গণজাগরণের বিষয়। সৃজনশীল এগুলো লিখবেন। ঠিক আছে। এখান থেকে প্রশ্ন থাকবে কি কি দেখেন, এখান থেকে সৃজনশীল প্রশ্ন থাকবে এখান থেকে, এই 4টা পয়েন্ট থেকে। বাংলাদেশের সংগ্রামী চেতনার 21-এর ভূমিকা, 1969 সালে গণ আন্দোলন, পাকিস্তানি শাসকদের নির্মম আচরণ ও নির্যাতন, মাতৃভাষার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। এই 4টা পয়েন্ট থেকে প্রশ্ন আসবে। বাংলাদেশের সংগ্রামী চেতনায় 21-এর ভূমিকা, 1969 সালে গণ আন্দোলন, পাকিস্তানি শাসক গোষ্ঠীর নির্মম আচরণ ও নির্যাতন, মাতৃভাষার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। ক্লিয়ার? এরপরে আসি আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে সকল প্রশ্নগুলো থেকে এমসিকিউ বা কতে থাকতে পারে এই রকম কয়েকটা প্রশ্ন। হরিৎ উপত্যকা অর্থ কি? হরিৎ উপত্যকা, আমরা জানি হরিৎ শব্দের অর্থ হচ্ছে সবুজ। হরিৎ শব্দের অর্থ সবুজ। হরিৎ উপত্যকা অর্থ হচ্ছে দেশ, সবুজ দেশ। ফেব্রুয়ারি 1969 কবিতায় কবি কোমলবনকে কিসের রূপে ব্যবহার করেছেন? কোমলবন হচ্ছে মানবিকতা, সুন্দর ও কল্যাণের বন। কোমলবন হচ্ছে তার প্রতীক রূপে ব্যবহার করেছে যে মানবিকতা, সুন্দর ও কল্যাণ এর জন্য। কে বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে? বরকত। শুধু বরকত এই একটা কাজই করে, ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে বরকত, আর বাকি কাজগুলো সালাম করে। সালামের চোখ আলোচিত ঢাকা, সালামের সালামের চোখ আলোচিত ঢাকা, সালামের মুখ তরুণ শ্যামল পূর্ব বাংলা, সালাম শূন্যে ফ্ল্যাগ তোলে। এই 3টা কাজ সালামের কাজ। হ্যাঁ, সালামের চোখ আলোচিত ঢাকা, সালামের মুখ তরুণ শ্যামল পূর্ব বাংলা, সালাম শূন্যে ফ্ল্যাগ তোলে। সেই ফুল আমাদের ওই প্রাণ, এখানে ফুল বলতে কি বোঝানো হয়েছে? বাংলা ভাষাকে বোঝানো হয়েছে। ফেব্রুয়ারি 1969 গদ্য ছন্দে রচিত। ফেব্রুয়ারি 1969 গদ্য ছন্দে রচিত। কৃষ্ণচূড়াকে আমাদের কিসের রং বলা হয়েছে? কৃষ্ণচূড়াকে বলা হয়েছে আমাদের চেতনার রং, আমাদের চেতনার রং। এটা এমসিকিউতে আসছে, 23 সালেও আসছে। সালামের হাত থেকে ঝরে বর্ণমালা, কার হাত থেকে বর্ণমালা ঝরে? সালামের হাত থেকে। একটু নেট সমস্যা হচ্ছে, একটু দেখি। কৃষ্ণচূড়া ফুলকে কবির কাছে মনে হয় কিরকম? শহীদদের ঝলকিত রক্তের বুদবুদ মনে হয়। এ রঙের বিপরীতে আছে অন্য রং। এটা দ্বারা কি বোঝানো হয়েছে? যে অন্য রং দ্বারা বোঝানো হয়েছে অশুভ আস্তানা বা স্বৈরাচারী কর্মকাণ্ড।
থরে থরে শহরের পথে কি ফুটেছে? কৃষ্ণচূড়া ফুল। থরে থরে শহরের পথে ফুটেছে কৃষ্ণচূড়া ফুল। কোমলবন শব্দের অর্থ কি? পদ্মবন। কোমলবন শব্দের অর্থ পদ্মবন। ফেব্রুয়ারি 1969 কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? নিজ বাসভূমে। ফেব্রুয়ারি 1969 কবিতাটি নিজ বাসভূমে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কার রক্তে বাস্তবের বিশাল চত্বরে ফুল ফোটে? বীরের রক্তে। বীরের রক্তে বাস্তবের বিশাল চত্বরে ফুল ফোটে। সালাম আবার নামে রাজপথে কেন? কারণ গণজাগরণে যোগ দিতে। সালাম আবার রাজপথে কেন নামে? গণজাগরণে যোগ দিতে। আচ্ছা, এরপরে 69-এর গণ অভ্যুত্থানে কাজ করেছে কোন চেতনা? 21-এর চেতনা। ফেব্রুয়ারি 1969 কবিতায় সালামের নাম কতবার উল্লেখ আছে? 4 বার। ভালো করে দেখেন, সালামের নাম উল্লেখ আছে 4 বার। ফেব্রুয়ারি 1969 কবিতায় কতজন ভাষা শহীদের নাম রয়েছে? টোটাল 2 জনের, সালাম এবং বরকতের। বরকত কি করে? বুক পাতে, ঘাতকের থাবার সম্মুখে, আর বাকি কাজগুলো সালাম করে। কোন রং চোখে ভালো লাগে না? কোন রং চোখে ভালো লাগে না? যে রং সন্ত্রাস আনে। বরকত গাঢ় উচ্চারণে বলে অবিনাশী বর্ণমালা। বরকত গাঢ় উচ্চারণে বলে কি? অবিনাশী বর্ণমালা।